যে কোনো জিনিসকে আমি হচ্ছে ওই পিছনের জায়গাটাকে যদি আমরা স্পষ্ট করতে পারি, তাইলে সামনের ঘটনাটাকে আমরা দেখতে পাবো আর কি, এইরকম। তো যে কোনো আলাপেরই আসলে আহ, ভিতরের জিনিসগুলি বা পিছনের জিনিসগুলি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। তো এখানে তিনটা পয়েন্ট আমি মেনশন করতে চাই আর কি এই আলাপে। এক নাম্বার জিনিস হচ্ছে যে আসলে এই আলাপের যে টাইটেলটা দেয়া হয়েছে, এখানে আসলে তো বেশ কয়েকটা টার্ম আছে, যে গণরোষ, সহিংসতা, উচ্ছৃঙ্খল মব, রাজনৈতিক জনতা। তো আমার একটা মানে কি বলবো, যে একটা কমন জায়গা হচ্ছে যে আহ, বা একটা বেসিক জায়গা আমি বলতে চাই যে আসলে ওই যে সংজ্ঞা দিয়ে বাস্তবতাকে বোঝাটা আমার মনে হয় ঠিক না, কিন্তু এইটার একটা প্র্যাকটিস আমাদের এখানে চিন্তা ভাবনার মধ্যে আছে। আমি কয়েকটা উদাহরণ দিই, তাইলে কথাটা বোঝা যাবে যে মানে আসলে ডেফিনেশন দিয়ে আমরা যখন বুঝতে চাই জিনিসগুলাকে। যেমন ধরেন আমি কিছুদিন আগে নুরুল কবিরের একটা বই পড়তেছিলাম, বিশাল মোটা 1000 পৃষ্ঠার একটা বই আছে ওনার বাংলাদেশের ইয়ে নিয়ে আর কি, ওই যে কিভাবে বাংলাদেশে শুরু হইলো, নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু এটা ওই যে ইউপিএল থেকে মনে হয় বের হয়েছে। তো ওইখানে উনি বলতে গিয়ে যে উনার যে বিশ্লেষণ ব্যাখ্যা ওগুলি বলতে গিয়ে শেষ দিকে উনি বলতেছিলেন যে আসলে ওই যে জিজেকের কিছু টার্ম আছে, যে এইরকম একটা টার্মের কথা বলতেছে, এবং উনি বলতেছে যে বাংলাদেশের সিচুয়েশন তো এর সাথে খুব মিলে যাচ্ছে, এবং উনি এটা নিয়ে খুব এক্সাইটেড যে আসলে এই এখনকার যে বাস্তবতা সেটা হচ্ছে কোন একটা থিওরির সাথে যেন মিলে যাচ্ছে, এবং এই মিলটা যেন খুব ভালো জিনিস আর কি। যেমন ধরেন মার্কসের যে ক্লাস এর ঘটনা আর কি, যে বা ধরেন যে সোসাইটির যে ফিউডাল থেকে হচ্ছে ক্যাপিটালিজমের দিকে যাওয়া, এগুলি যেন বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিলে যায়, এবং মিলে যাওয়াটা যেন খুব এটাকে ঘটনাটাকে হচ্ছে সত্যি হিসাবে অ্যাপিয়ার করে, কিন্তু আসলে তো তা না। কারণ আমরা প্রত্যেকটা থিওরিরই হচ্ছে কিছু এক্সেপশনাল ঘটনা আমরা পাবো, কোনো একটা বাস্তবতা কোন একটা থিওরির সাথে মিলা যাইতেছে বলে সেটা সত্যি হয়ে ওঠে না, বরং দেখা যায় যে কোনো না কোনো থিওরি দিয়ে আমরা বাস্তবতাটাকে একটু বেশি দূর পর্যন্ত এক্সপ্লেন করতে পারি, অ্যাকোমোডেট করতে পারি, কিন্তু একটা বাস্তবতাকে আমরা থিওরি দিয়ে আসলে রিপ্লেস করতে পারি না। আমার মনে হয় যে এই টেন্ডেন্সিটা অনেক বেশি হয়। এইটার আরেকটা কি বলবো, যে ধরেন কাউন্টার পার্ট হইতেছে, কিছুদিন আগে ওই যে একটা বইয়ের কথা অনেকে বলছিলেন, সম্ভবত লেখিকার নাম হচ্ছে আনম জাকারিয়া, উনি হচ্ছে পাকিস্তানের, উনি 1971 নামে একটা বই লিখছেন। তো ওইটাতে উনি বলতেছিলেন যে পিপলস হিস্ট্রি, যে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের পিপলস হিস্ট্রি। তো আমি ওনার একটা বুক লঞ্চিং প্রোগ্রামের কথা শুনতেছিলাম। তো ওইখানে পিপলস হিস্ট্রি বলতে গিয়ে উনি আসলে ভার্বাল কয়েকজন সাধারণ মানুষের সাথে, কোট আনকোট সাধারণ মানুষের সাথে কথা বলতেছেন, এবং এইগুলিকে উনি হচ্ছে পিপলস হিস্ট্রি হিসাবে হচ্ছে হাজির করতেছেন। এখন দেখেন, একজন সাধারণ মানুষ তো কমন যে ন্যারেটিভ এর বাইরে গিয়ে খুব কমই কথা বলতে পারে। মানে একটা ন্যারেটিভ কিন্তু থাকে, এবং দেখবেন যে সবাই ওই ন্যারেটিভের সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করে। এখন একজন সাধারণ মানুষ বলতেছে বলে কিন্তু সেটা সত্যি কথা হয়ে ওঠে না আর কি। তো এটা হচ্ছে আবার আরেকটা কাউন্টার পার্ট। এবং লাস্টলি আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন বদরুদ্দিন উমরের যদি লেখাগুলি দেখেন, উনি কিন্তু একটা সার্টেন উদ্দেশ্যের জায়গা থেকে হচ্ছে বলেন আর কি। যেমন ওনার বামপন্থীর জায়গাতে উনি অনেক লেখাতেই এরকম আসছে, বলে ফেলছেন আর কি, যে রবীন্দ্রনাথকে রক্ষা করতে হবে। এবং দেখা গেছে যে উনি মার্কসিস্ট হিসাবে ক্লাস স্ট্রাগলটাকে সেন্টার না করে উনি সাম্প্রদায়িকতাটাকে সেন্টার করতেছেন, যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এই যে উদ্দেশ্য কেন্দ্রিকতার কিন্তু একটা জায়গা আছে। তো সার্টেন উদ্দেশ্যের জায়গা থেকেই আমরা দেখি, কিন্তু এই উদ্দেশ্যগুলি যখন মানে আমরা কোশ্চেন করতে না পারি তখন ঝামেলা হয়ে যায়। মানে আমি বলতে চাচ্ছি, একটা সংজ্ঞা বা ডেফিনেশনের জায়গা থেকেই, মানে একটা পার্সপেক্টিভ থেকেই তো আমরা রিয়েলিটিটাকে দেখি, কিন্তু এই জায়গাটা নিয়ে একটু সচেতন থাকাটা ভালো। আমি ওই তিনটা উদাহরণের কথা বললাম, কোনো থিওরির সাথে মিলে যায় বলে সেটা রিয়েলিটি না, আবার হচ্ছে যে কোনো থিওরি নাই বলে সেটা যে খুব আলাদা একটা ঘটনা তাও না, আবার হচ্ছে একটা উদ্দেশ্য কেন্দ্রিকতা আছে বলেই কিন্তু সেটা ভালো জিনিস না আর কি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কনটেক্সটটা হচ্ছে কোর ঘটনার চাইতে। হ্যাঁ, যেমন ধরেন শব্দের যে কোনো অর্থ নাই তা না, কিন্তু একটা শব্দকে আপনি বাক্যের মধ্যে কোন জায়গাটাই কিভাবে ব্যবহার করতেছেন সেটা দিয়ে কিন্তু হচ্ছে শব্দের অর্থটা তৈরি হয়। যেমন সরি, ঠিক আছে, মানে দুঃখিত, আবার অনেকে কিন্তু চেইতে গিয়ে বলতে পারে সরি কি বললেন, মানে তখন সরি মানে কিন্তু মাফ চাওয়া না,
সরি মানে হচ্ছে একটা পজ দিয়ে অ্যারোগ্যান্ট হওয়া। তো এরকম আপনি যদি ঘটনা থেকে কনটেক্সট থেকে বাইর করে দেন তাইলে কিন্তু মুশকিল। এখন কনটেক্সটটা কি, মানে বা কনটেক্সটটা কোনটা, সেটার উপরে কিন্তু হচ্ছে আপনার রিয়েলিটিটা ডিপেন্ড করে। থার্ড আরেকটা জিনিস হইতেছে যে আসলে বেসটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি আরো আগেও অনেকবার বলছি, কিন্তু লোকজন দেখা যায় যে কে পক্ষে আছে কে বিপক্ষে আছে সেটা দিয়ে হচ্ছে পক্ষ নির্ধারণ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ভুল জায়গা। মানে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সেটা কিন্তু ডাজন্ট মিন এনিথিং। আপনি মুক্তিযুদ্ধকে কোন বেস থেকে ডিফাইন করতেছেন সেটাকে যদি এড়ায় যান আর কি। মানে বেসটা ইম্পর্টেন্ট, যে কে কোন বেস থেকে এনগেজ হচ্ছে, মানে সেটা পক্ষে হোক আর বিপক্ষে হোক, যদি সেম বেস থেকে এঙ্গেজ হয় তাহলে ডিফারেন্স আসলে খুব বেশি থাকে না। তো আমার ব্যাকগ্রাউন্ডের কথা হচ্ছে তিনটা, যে হচ্ছে যে আসলে কোনো ডেফিনেশন দিয়ে রিয়েলিটিকে বুঝতে যাওয়াটা অনেক সময় প্রবলেমেটিক হইতে পারে, এবং সেখানে কনটেক্সটটাকে যদি আমরা ডিফাইন করতে যাই, সে কনটেক্সটটা যদি মানে ঠিক মতো না আসে তাহলে কিন্তু ঘটনাটাকে আমরা বুঝতে পারবো না। এবং লাস্টলি হচ্ছে কোন বেস থেকে আমরা অপারেট করতেছি সেই বেসগুলিকে আনকোশ্চেন রাইখাও আমরা এই জায়গাটাতে যাইতে পারবো না। তো এই তিনটা আহ, আমার অনুমান বা এই কথার বেস থেকে যদি আমি কথা বলি, এই যে এখনকার যে ধরেন 24-এর পরবর্তী সময়ে যে ঘটনাগুলি ঘটতেছে সেগুলিকে প্রথম থেকে যখন মব হিসাবে আইডেন্টিফাই করা হইতেছে তখনই কিন্তু আমি এটাকে মানে অপোজ করছি। ইন এ সেন্স আমি বলছি যে এটা হচ্ছে মিডিয়ার মব। এখানে একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমটাকে আসলে খেয়াল করা হয় না, বরং এটাকে অনেকে কনস্পিরেসি থিওরি দিয়ে বুঝতে চায়, যার ফলে এটা ঝামেলা হয়ে যায়। মানে এটাকে কনস্পিরেসি থিওরির জায়গা থেকে না দেখা একটা ইকোসিস্টেম হিসেবে দেখলে আমার ধারণা অনেক বেশি জায়গাটাকে দেখা যাবে আর কি। যেমন ধরেন ওই যে অনেক আগেই এই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে ধরেন এখন তো হচ্ছে ওই যে স্ট্রেঞ্জার থিংস এর ইয়ে চলতেছে। আমি কিছুদিন আগে স্ট্রেঞ্জার থিংস দেখলাম। তো ওইখানে একটা ঘটনা আছে এরকম যে ওরা হচ্ছে 1958 বা 60 সালের দিকে একজন সিরিয়াল কিলারের ব্যাপারে খবর নিতে যাচ্ছে আর কি, দুইজন। তো যাওয়ার পরে লাইব্রেরিতে গিয়ে ওরা পত্রিকায় খুঁজতেছে, পত্রিকায় তো ট্রেডিশনাল ন্যারেটিভ ওইখানে পাচ্ছে না। তো একজন বলে যে আরে ইয়েগুলিতে ট্যাবলয়েড গুলিতে হাত দাও, ওইখানে হচ্ছে গসিপ টসিপ থাকবে, ওইখানে ওই ঘটনা থাকতে পারে। তো ওরা তখন হচ্ছে কিছু ট্যাবলেট নেয়, ওইখানে হচ্ছে বর্ণনা পায় যে ভূত আছে, দানব আছে, এইসব কিছু আর কি। তো আপনি আমাদের এখানে মবের যতগুলি ঘটনা ঘটতেছে এইগুলিকে যদি আপনি প্যাটার্ন গুলি খেয়াল করেন, সেই প্যাটার্ন গুলিতে দেখবেন খুব ব্রুটালিটি আছে। এইটা ওই যে এই ট্যাবলয়েডের কথা বললাম, হচ্ছে ইলিয়াস হোসেনের নিয়ে কথা বলা তো খুব মুশকিল। তো ইলিয়াস হোসেন হচ্ছে পুরান ঢাকায় যখন ওই যে ইট দিয়ে থ্যাতলায় একজনকে মারলো মাথায়, তখন সে একটা ভিডিও বানাইছিল, ভিডিও বানায় বলতেছিল যে এদেরকে ড্রাগ খাওয়াইছে, যে ড্রাগ খাওয়ায় হচ্ছে এরকম মাতাল করে দিছে, মাতাল করে দেয়াতে তাদের আর হুশ জ্ঞান নাই, তখন এরা ইট দিয়ে পিটাইছে। তো এটা মে নট বি ট্রু, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যেমন ধরেন বসুন্ধরাতে একটা ঘটনা ঘটছিল আইউবিতে, মনে হয় যে কোরআন অবমাননা করতেছে, পরে ওই লোক দেখা গেল যে সে আসলে একটু তো এখন সবাই যে মানসিক অসুস্থ কিন্তু না, যখন পার্সোনাল লাইফ থাকে তখন কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক কিছু ট্রিগার করে। হ্যাঁ, তো এই ট্রিগার করলে কিন্তু আমরা তখন মানে আমাদের লিমিটের বাইরে চলে যাই। আপনি এই যে ঘটনাগুলি ঘটতেছে, ঘটনাগুলি ঘটতেছে না তা না, মানে যে জায়গায় হচ্ছে মুশকিলটা হয়, যে দীপচন্দ্র সাহা যে মারা গেলেন, এখানে একটা জম্বিনেস ক্রিয়েট করা হচ্ছে, এবং জম্বিনেস ক্রিয়েট করার জন্য আসলে প্রচুর লোক আছে, এনভায়রনমেন্ট এমন ভাবে তৈরি হয়ে আছে যে আপনাকে আসলে ওই জায়গাতে আপনার জম্বিনেসটাকে জাগায় তোলা যাবে। তো এই জিনিসগুলি চারপাশ থেকে হচ্ছে একটা জম্বিনেস ক্রিয়েট করা হয়, এবং দেখা যায় ওইটার মধ্যে হচ্ছে কিছু লোকজন ঢুকে যায়, এবং ঢুকে ওরা এই কাজগুলিকে এক্সিকিউট করে। এবং যখন এক্সিকিউট করে তখন আপনি দেখবেন যে এর আনডিফাইন্ড করে রাখা হয়, এদের চেহারা ছবি দেখানো হয় না, এদেরকে গ্রেফতার করা হয় না। কারণ ওই 24-এর পরে যেটা হয়েছে, পুলিশ নিয়ে তো আমাদের প্রচুর সন্দেহ আছে, কারণ যারা এরকম বুটরাল কিলিং গুলি করছে তারা তো চাইবে আরো জিনিসটা আরো আনস্টেবল হোক। তো মানে এটা ষড়যন্ত্রের ব্যাপার না, প্রত্যেকটা ঘটনা আমার ধারণা এখন না দেখা হোক, আগামী 10, 15, 20 বছর পর তো ঘটনাগুলিকে দেখা হবে, তখন কিন্তু এই যে
একটা পজ টাইম আছে, এই টাইমটা কিভাবে ক্রিয়েট হইলো? মানে আপনি তো সবসময় জানতে পারবেন এখানে ঘটনাটা ঘটতেছে তা তো না, কিন্তু যখনই জানতে পারতেছেন তখন স্টেটের জায়গা থেকে ওই অ্যাকশন গুলি কিন্তু হচ্ছে না। এবং এই একটা জম্বিনেস থাকা এবং অ্যাকশন না নেয়া, এই দুইটার পরে হচ্ছে আসলে মিডিয়াতে ন্যারেটিভ শুরু হয়ে যাওয়া। সেটা ফেসবুকে হোক, কোনো একজন যে ভোকাল আছে বা যার প্রচুর ফলোয়ার বেজ আছে, তখন তাদেরকে দিয়ে কিন্তু একটা কনটেক্সট রেডি করা হয়ে যায়। হ্যাঁ, তখন দেখা যায় যে এই জিনিসগুলিকে বাড়ায় তোলা হয়। এবং আপনি ওই যে মিথ্যা নিউজ যেগুলি করা হয়, ডিসইনফরমেশন গুলি যেগুলি ছড়ানো হয়, এগুলোর উদ্দেশ্য কিন্তু হচ্ছে ইমিডিয়েট এফেক্ট তৈরি করা। এরা কিন্তু ছয় ছয় ঘন্টা পরে মাফ চাচ্ছে যে না ভুল সংবাদ হয়ে গেছে, ভুল হয়েছে, কিন্তু এটা ইন্টেনশনালি করে। কারণ হচ্ছে আপনি যদি 1-2 ঘন্টার মধ্যে ঘটনাটাকে ছড়াই দিতে পারেন, তখন হচ্ছে ওই জায়গাটা তৈরি হইতে পারে। তো আমার কথা হচ্ছে এখানে একটা ইকোসিস্টেম আছে। এই ইকোসিস্টেমটা দেখবেন যে ধরেন 1971-এর পরে বাংলাদেশে যে দুর্ভিক্ষটা হইল, সেখানে একটা ইকোসিস্টেম ছিল। সেখানে হচ্ছে সরকারি যারা কর্মকর্তারা ছিলেন, ওনারা হচ্ছে ওই আড়তদার যারা ছিল তাদের সাথে হচ্ছে যোগ সাজস করে হচ্ছে স্টকিংটা করত। এবং স্টকিং করে ওনারা হচ্ছে মানে মজুদ করে খাবার মালগুলি হচ্ছে বাজারে ছাড়তো না। এইভাবে কৃত্রিম একটা সংকট তৈরি করে এটার বেনিফিট কিন্তু ব্যবসায়ীরা পাইতো এবং অনেক রাজনৈতিক নেতারা পাইতো এবং হচ্ছে কিছু সরকারি কর্মকর্তারা পাইতো। এই তিনটা মিলে কিন্তু দুর্ভিক্ষের অবস্থাটা তৈরি হয়েছে। মানে এখনো যে মবের জায়গাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা ইকোসিস্টেমের ভিতর দিয়ে তৈরি হচ্ছে। কিছু জম্বি পিপলকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু ইনঅ্যাক্টিভনেসের জায়গা আছে, এবং এখান থেকে একটা মিডিয়া ন্যারেটিভের জায়গা তৈরি করা হচ্ছে। মানে ধরেন দুর্ভিক্ষ তো হইছে, মানে 10-15 লাখ লোক তো মারা গেছে, এটা যে ঘটে নাই তা তো না, কিন্তু এটা যে ইকোসিস্টেমের ভিতর দিয়ে ঘুরছে সেটাকে আনআইডেন্টিফাইড রাখলে সেই ঘটনাটা তো ঘটতে থাকবে। এবং মবের ব্যাপারেও একই কথা, যে এটা যদি আনআইডেন্টিফাইড রাখা হয় তখন তো জিনিসগুলি রিপিট করা সম্ভব হবে যদি আমরা প্রসেসটাকে আইডেন্টিফাই না করি। আর এটা ঘটে, সেকেন্ড কথা হচ্ছে আপনি দেখবেন যে কোনো সোশ্যাল যে ডিফারেন্সের জায়গাটা আছে সেটাকে হচ্ছে একটা পলিটিক্যাল আনরেস্টে কনভার্ট করা হয়। আপনার সোশ্যাল ঝামেলাগুলি তো থাকবেই, সোশ্যাল ডিফারেন্স গুলি তো থাকবেই, একজনের সাথে আরেকজনের মতের অমিল তো থাকবেই। এখানে হিন্দু মুসলিম আছে, হ্যাঁ, আপনার হচ্ছে যে কি বলবো যে বামপন্থী ডানপন্থী আছে, বিএনপি জামাত আছে, নানান ধরনের কিন্তু আইডিওলজির জায়গাগুলি আছে। একটা সোশ্যাল ডিফারেন্সের জায়গা সোসাইটিতে থাকে এবং থাকাটা হচ্ছে হেলদি একটা ঘটনা। কিন্তু নয়া বাকশালের সময় হাসিনার আমলেও এই কাজটাই করা হয়েছে। দেখবেন যে ইসলাম ভার্সেস নারীবাদ, এই দুইটারে লাগাই দিয়ে হচ্ছে আপনার হচ্ছে একে দুর্নীতি হচ্ছে না কি হচ্ছে সেটা নিয়ে কোনো আলাপ নাই। আপনি ইসলাম নিয়ে কথা বলেন আর নারীবাদ নিয়ে লাগাই দেন। তো এরকম সোশ্যাল ডিফারেন্সের জায়গাগুলিকে পলিটিক্যাল আনরেস্ট পর্যন্ত এক্সেলারেট করা হয়। এটা একদম পুরানো মডেল আর কি। তো এই জায়গা থেকে যদি আমি দেখি, এই জায়গা থেকে আমি যদি আজকের যে আলাপটা হচ্ছে সেটার মধ্যে আমি বলি, গণরোষের যে জায়গাটা, আমার কনক্লুশনের ব্যাপারটা হচ্ছে এরকম, গণরোষ বা ডিসস্যাটিসফ্যাকশন পিপলের একটা লেভেল পর্যন্ত থাকবেই। মানে এটাকে আপনি, আমি সোসাইটিতে আছি, সোসাইটির সবকিছু তো ঠিক মতো চলতেছে না, রাষ্ট্রের সবকিছু তো ঠিক মতো চলতেছে না, সেটা একটা গণরোষের জায়গা সবসময় মিনিমাম টু ম্যাক্সিমাম একটা জায়গাতে থাইকা যাবে। কিন্তু এটা একটা সহিংসতাতে মানে এক্সিলারেট করার জায়গাটা আমার মনে হচ্ছে এইটাকে হচ্ছে এড়াইতে পারতে হবে। এবং এইটা কিভাবে এড়াইতে পারবো, এটা এড়ানোর জায়গাটা এরকম না যে একটা উচ্ছৃঙ্খল মবকে হচ্ছে একটা রাজনৈতিক জনতাতে পরিণত করতে হবে। আমার কাছে এটা মনে হয় না। বরং হচ্ছে যেই জিনিসগুলি নাই, যেই জিনিসগুলি না থাকার কারণে এই ঘটনাগুলি ঘটতেছে, সেই জিনিসগুলিকে হচ্ছে আপনার ভিজিবল লেভেলে নিয়ে আসতে হবে। যে একটা জম্বিনেস ক্রিয়েট হচ্ছে, এখানে পুলিশের, রাষ্ট্রের ইনএফেক্টিভনেস আছে, এই জায়গাগুলিকে, এবং যারা ঘটনাগুলি করতেছে তাদেরকে আনআইডেন্টিফাইড রাখা হচ্ছে, এই জায়গাগুলিকে যদি অ্যাড্রেস করা যায়, তাইলে হচ্ছে যে আমরা এই এই অবস্থাটা থেকে বের হইতে পারবো এবং এর রিপিটেশনটা কমবে আর কি। মানে আমি যদি সলিউশনের কথা বলি, সলিউশনের ঘটনাটা হচ্ছে এখন একটা ইকোসিস্টেম আছে যে সিস্টেমটা এটাকে এনেবল করতেছে, এই ধরনের ঘটনাগুলিকে বারবার রিপিট করতে হেল্প করতেছে। এগুলো অনেক বেশি ইন্টার কানেক্টেড। আপনার ইকোনমির অবস্থা আসলে তো ভালো না, আপনার জিডিপি এবছর 5%-এর নিচেই আসার কথা। এখন ডেটা ম্যানিপুলেশন করে অন্যরকম কিছু করলে অন্য কথা আর কি। কিন্তু আপনি যখন জিডিপি গ্রোথ না হবে
মানে একটা ওভারঅল ইকোনমিক অবস্থা যখন স্টেগনেন্ট আসবে তখন কিন্তু পিপল এমনিতেই অসহিষ্ণু হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এইটার সাথে যেই পরিমাণ আসলে ইকোনমি থেকে টাকা সরে গেছে, যে পরিমাণ এখনো ওভারলোড আছে, সেটা যদি কোনোভাবে অ্যাড্রেস করা না যায়, শুধুমাত্র একটা পলিটিক্যাল ডেমোক্রেসি দিয়ে আপনি আসলে এই জায়গাটাকে ট্যাকেল করতে পারবেন না। মানুষের যখন টাকার নিড থাকবে তখন সে অস্থিরতা দেখাবে, এইসব জায়গায় কাজের মধ্যে আরো ইনভলভ হবে, একটা ইজি সলিউশন খুঁজবে। মানে এই অস্থিরতা থেকে এটা ঘটবে। এবং সরকারি অফিসগুলিতে তো এখনো অ্যাকাউন্টেবল না। আমরা চাইলেই তো, দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো আমরা কিছু করতে পারতেছি না। ওনারা তো কথা বলে যাচ্ছে কিন্তু কোনো অ্যাকশনের জায়গা, ধরেন একটা পুলিশ, একটা থানা কিছু করতেছে না, তার বিরুদ্ধে তো আমরা কিছু কোনো অ্যাকশন নিতে পারতেছি না। এবং এই জায়গাটা আরো এক্সিলারেটেড হচ্ছে যখন কালচারাল ডিফারেন্সের জায়গাগুলি আরো বড় হয়ে উঠতেছে আর কি। এখানে কনফ্লিক্ট গুলিকে অ্যাকোমোডেট করার কোনো স্পেস তৈরি হচ্ছে না। হাদির যে জায়গাটা ইম্পর্টেন্ট ছিল, সে কিন্তু হচ্ছে একটা স্পেস তৈরি করতেছিল যেখানে নানান মতের লোকজন গিয়ে অ্যাকোমোডেট একটা জায়গায় হইতে পারতেছিল। এই জায়গাগুলিকে দেখবেন যে এখন ওই টক শোতে হচ্ছে মানে আরো লাগায় দেওয়া হয়, যদিও মনে হয় যে অ্যাকোমোডেট করা হচ্ছে, আসলে অ্যাকোমোডেট করা হয় না, বরং এখানে একটা আরো একটা কি বলবো যে বিতর্কগুলির আরো উস্কায় দেওয়া হয়, তাইলে হচ্ছে জিনিসগুলি যেন ভালো হইতে পারলো আর কি। তো আমি মনে করি যে ঘটনা ঘটতেছে, কিন্তু ঘটনাগুলিকে আমরা যেভাবে মবের জায়গা থেকে দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা ইকোসিস্টেমের ঘটনা। আমাদেরকে হচ্ছে নতুন একটা ইকোসিস্টেমের দিকে যাইতে হবে, যেখানে আপনার এই জায়গাগুলি যারা এই কাজগুলি করতেছে ইমিডিয়েটলি আইডেন্টিফাইড হবে। এবং হচ্ছে এই যে জম্বিনেসের জায়গাটা নিজেদের জায়গা থেকে যারা পার্টিসিপেট করতেছে তারা যেন এটা ফিল করে বা এটা কোশ্চেন করে কোন অ্যাকশনে যাওয়ার আগে, যে কেন এটা করতেছে, এই কাজগুলি পক্ষে হোক বিপক্ষে হোক, এটা আসলে কাকে ফেভার করতেছে। তো এবং হচ্ছে সরকারি অফিসগুলিকে যখন আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো এবং রিয়েল সোশ্যাল ইস্যুগুলিকে যখন নিয়ে ডিসকাস করতে পারবো, তখন দেখা যাবে এই জম্বিনেসের জায়গাগুলি কমতে থাকবে আর কি। এটা হচ্ছে আমার মানে আন্ডারস্ট্যান্ডিং আর কি, আমার বেসিক কথা। তো তারপরেও মনে হয় 20-25 মিনিট সময় লাইগাই গেছে আর কি। তো এটুকুই আমার কথা।